নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমরা আপনাদের সামনে তুলে ধরব এই যে বোরো ধান চাষ করেছেন, এই বোরো ধানের মেন কি রোগ সেই নিয়ে আজকের আমাদের এই আলোচনা। বোরো ধানের যে জীবনচক্র রয়েছে সেই বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের রোগ হয়। কোন স্টেজে কি ধরনের রোগ আসছে, তার কিভাবে আপনি চিনবেন, তার প্রতিকার ব্যবস্থা কি হবে, জৈবতে প্রতিকার নিলে কেমন নেবেন, রাসায়নিকে যদি প্রতিকার ব্যবস্থা নেন কেমন নেবেন, কিংবা আগাম সতর্কতা হিসেবে আপনি কি কি জিনিস করবেন যাতে আপনাদের এই রোগ সম্পূর্ণ নিরাময় হয় এবং আপনার খেতে না আসে, আমরা একে একে জেনে নেব এই বোরো ধানের মেন রোগ সম্পর্কে। প্রথমেই যে রোগের কথা আপনাদের বলবো, বাদামি দাগ রোগ, ব্রাউন স্পট ডিজিজ বলা হয়। বোরো ধানের এটা একদম রোয়া থেকে পাশকাঠি ছাড়া পর্যন্ত এই রোগটি প্রচুর পরিমাণে দেখা যায়। এ সম্পর্কে আমাদের চ্যানেলেই একটি আলাদা ভিডিও করা আছে, তার প্রতিকার ব্যবস্থা সম্পর্কে বলা আছে, আপনারা ওটা দেখে নেবেন। দ্বিতীয় যে রোগের কথা বলবো তা হচ্ছে খোলায় দাগ বা সিড রট ডিজিজ। কোন দশাতে এই রোগটি হয়? প্রথমত এটা আপনার রোয়ার পর পাশকাঠি ছাড়া পর্যন্ত একটা দশাতে এই রোগটি হতে পারে, আবার যখন শীষ আসছে সেই সময়তে হয়। এবার আপনি কিভাবে চিনবেন? দেখবেন রোয়ার পরে 2 সপ্তাহ কিংবা 15 দিন পর থেকে আপনারা দেখবেন যে লেভেলে কাণ্ডের যে লেভেল পর্যন্ত আপনারা জল দিয়ে রেখেছেন ঠিক সেই লেভেলে কাণ্ডেতে কালো দাগ দেখা যায়, স্পট। এই কালো দাগটি পরে ওই জায়গাটা পচিয়ে দেয় এবং কাণ্ডটি পুরো পচে যায়, পাতাটা শুকিয়ে যায়। আবার দেখবেন যখন শীষ আসছে, এই শীষের সাথে যে শীষ পাতাটি যুক্ত থাকে সেই পাতাতেও কিন্তু এই রোগটি আসতে পারে। আগাম সতর্কতা হিসেবে আপনারা কি কি ব্যবস্থা নেবেন? প্রথমত এটা ঘন করে রোয়া যাবে না, পাতলা করে রুইতে হবে। দ্বিতীয়ত আপনারা অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করবেন না। তৃতীয়ত আপনারা বীজ শোধনটা হচ্ছে কি করতেই হবে। বীজ শোধন করা থাকলে এই রোগটা জেনারেলি আসে না। তৃতীয়ত আপনারা সিউডোমোনাস ফ্লোরোসেন্স 2 কেজি 50 কেজি জৈব সারের সাথে মিশিয়ে যদি মূল সারের সঙ্গে এটা প্রয়োগ করেন তাহলে এই রোগটা আপনার খেতে আসে না। এবারে আসি, যদি আপনার এই রোগটি এসে যায় এরপর আপনি কেমন ব্যবস্থাপনা গ্রহণ করবেন। দেখুন, যখনই আপনাদের এই রোগটি 2 থেকে 5% পাশকাঠিতে কিংবা গুছিতে আসবে তখনই কেবলমাত্র আপনারা প্রতিকার ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। জৈবতে যদি আপনারা এর প্রতিকার ব্যবস্থা করেন তাহলে ব্যাসিলাস সাবস্টিলিস 0.2% এল, এটা আপনারা 10 দিন অন্তর 2 থেকে 3 বার এটা প্রয়োগ করতে পারেন। আর যারা রাসায়নিক ব্যবস্থাপনা নেবেন তাদেরকে বলবো আপনারা ইটিএল বা অর্থনৈতিক চরম সীমা ক্রস করলে তারপরেই আপনারা রাসায়নিক প্রতিকার নেবেন। সেক্ষেত্রে আপনারা ভ্যালিডামাইসিন 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। হেক্সাকোনাজল এটা আপনারা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। প্রপিকোনাজল 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। কার্বেন্ডাজিম 50% 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা টেট্রাকোনাজল 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এরপরে আপনাদের আসবো ধানের আরেকটি মারাত্মক রোগ, ব্যাকটেরিয়া জনিত পাতা ধসা বা ব্যাকটেরিয়া লিভ ব্লাইট বা বিএলবি বলা হয়। এই ব্যাকটেরিয়া জনিত পাতা ধসা এই রোগটি ধানের কোন দশাতে আসে? 2টি দশাতে এটা হয়, চারা রোয়ার পরে এবং গাছের পাশকাঠি ছাড়া পর্যন্ত এই পর্যায়ে কিন্তু এই রোগটি আসে। দেখবেন চারা রোয়া হয়ে গেছে 10-15 দিন পর থেকে গাছের পাতার মধ্যশিরার দুপাশে
শুকিয়ে যাচ্ছে, ব্রাউন বাদামি কালার বর্ণে হয়ে শুকিয়ে নামছে, পরে সমগ্র পাশকাঠিটি শুকিয়ে যাচ্ছে। এইভাবে যদি এর আক্রান্ত হয়, স্কিনে আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝবেন এটা কিন্তু ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট। আবার অনেক সময় পাশকাঠি ছাড়া হয়ে গেছে, শীষ এসে যাচ্ছে, সেই সময় দেখবেন বয়স্ক পাতা যে রয়েছে সেই পাতার ডগা থেকে একেবারে শুকিয়ে দুই দিক বরাবর নামছে, মাঝখানটা সবুজ থাকছে কিন্তু দুই দিকে একদম হলুদ হয়ে শুকিয়ে নামছে, শেষে খড়ের মতো শুকিয়ে যাচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে এটি ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট। এর প্রতিকার তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? দেখুন, এর প্রতিকার ব্যবস্থা অত্যন্ত সীমিত। প্রথমে আপনাদের জৈব পদ্ধতি বলবো, একটা টোটকা ব্যবহার করতে পারেন। টাটকা গোবর 2%, অর্থাৎ প্রতি লিটার জলে জন্য 20 গ্রাম, 15 লিটার ব্যারেলে 300 গ্রামের এই টাটকা গোবর প্রয়োজন। এটা ভালো করে গুলে ছেঁকে নিয়ে প্রতি ব্যারেলে এটা দিয়ে, এর সাথে চিলিটেড জিঙ্ক প্রতি লিটার জলে 1 গ্রাম হারে, দুটো একসাথে মিশিয়ে আপনারা 7 থেকে 10 দিন অন্তর দুবার স্প্রে করতে পারেন। তাহলে এই রোগটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। অথবা যারা রাসায়নিক ব্যবস্থাপনা হিসেবে গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনারা প্ল্যান্টোমাইসিন অথবা স্টেপটোসাইক্লিন আপনারা 15 লিটার জলে 2 গ্রাম হারে, এর সাথে চিলিটেড জিঙ্ক 15 লিটার ব্যারেলে 15 গ্রাম, দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন। তাহলে কিন্তু আপনাদের এই রোগটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এরপরে ধানের ঠিক পাশকাঠি ছাড়ার দশায় থেকে শীষ আসা পর্যন্ত এই সময়ে স্টেজে একটি রোগ হয়। মূলত সেটা জিঙ্কের ঘাটতির কারণে হয়ে থাকে। চাষিভাইরা সবাই জানেন, তাকে খয়রা রোগ বলা হয়। এই রোগটা হলে দেখবেন ধান গাছের যে নিচের দিকের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর ডগা শুকিয়ে একেবারে প্রথমে বাদামি বর্ণের হয়ে যায়, পরে সেটা শুকিয়ে খড়ের মতো নিচে নামতে থাকে। খয়রা রোগ আসলে পর আপনার ক্ষেতের কিন্তু পাতাগুলো শুকিয়ে যায়, বাদামি বর্ণের হয়ে যায়, যার ফলে গাছ পর্যাপ্ত ক্লোরোফিল তৈরি করতে পারে না। আর গাছ যখন ক্লোরোফিল তৈরি করতে না পারে, তাহলে গাছের গ্রোথটা কিন্তু ব্যাহত হয়ে যায়, বৃদ্ধিটা ব্যাহত হয়ে যায়। তাই আপনারা সতর্ক থাকুন। এই রোগটি হলে আপনারা জিঙ্ক EDTA 12% প্রতি লিটার জলে 1 গ্রাম হারে এটা প্রয়োগ করুন। তাহলে আপনাদের এই রোগটি সম্পূর্ণ নিরাময়। এরপরে ধানের সবচেয়ে অতীব ক্ষতিকর মারাত্মক একটি রোগ, চাষিভাইরা নাজেহাল হয়ে যান, সেটা হচ্ছে ঝলসা বা ব্লাস্ট বলা হয়। এই রোগটি কখন আসে, কোন ধানের কোন পর্যায়ে দশাতে এটা আসে? ঠিক আপনার পাশকাঠি ছাড়া থেকে থোড় আসার পর্যায়টা রয়েছে, এখানে এই রোগটি মারাত্মকভাবে দেখা দিতে পারে এবং শীষ বেরিয়ে যাওয়ার পরেও শীষেও এই রোগটি আসতে পারে। কিভাবে আপনি চিনবেন? দেখবেন থোড় আসার পরে বা পাশকাঠি ছাড়ার পর থেকে থোড় আসার এই যে পর্যায় বললাম, এই সময় গাছের যে পাতার গায়ে টিপ টিপ মাকু আকৃতি বা চোখের মতো আকৃতির এই বাদামি বর্ণের দাগ, মাঝখানে থাকে হলুদ আভা, দেখাচ্ছে স্ক্রিনে আপনারা দেখুন। এই রোগটি একে অপরের সাথে স্পটগুলো জুড়ে গিয়ে বড় হয়ে যায়, গাছের খাদ্য তৈরি ব্যাহত হয়, ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। এবং এটা পাতাতে শুধু নয়, শীষ বেরিয়ে যাওয়ার পরে পাশকাঠি বা শীষের গোড়া কাণ্ডেতেও আসতে পারে, শীষ বেরিয়ে যাওয়ার পর শীষে আসতে পারে, শীষ ঝলসা বলা হয়। সুতরাং আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আগাম ব্যবস্থাপনা হিসেবে আপনারা কি কি নেবেন যাতে এই রোগটি আপনার ক্ষেতে না আসে? প্রথমত, আপনারা নাইট্রোজেন জাতীয় সার বেশি প্রয়োগ করবেন না, অত্যাধিক জল গাছের গোড়ায় জমিয়ে রাখবেন না। আর এই রোগটি যখন আপনার ক্ষেতে আসবে, তাহলে কিন্তু আপনাদের পটাশ সার যা প্রয়োগ করেছেন অতিরিক্ত বিঘা প্রতি 5 থেকে 6 কেজি পুনরায় আবার শুধুমাত্র পটাশ সারটা প্রয়োগ করতে হবে। অর্থনৈতিক চরম সীমা কি, অর্থাৎ ETL ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, কোন পর্যায়ে গেলে আপনারা জৈব অথবা রাসায়নিক প্রতিকার ব্যবস্থা নেবেন? যখন দেখবেন আপনাদের ধানের গুছি 5% বেশি পাশকাঠি বা ধানের গুছি যদি এই রোগ আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু তখনই আপনারা কৃষি বিষয়ে শরণাপন্ন হবেন। জৈব পদ্ধতিতে যদি কেউ নেন, তাহলে সেক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জেনিয়াম 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন 2 থেকে 3 বার। রাসায়নিক প্রতিকার ব্যবস্থাপনা হিসাবে আপনারা কাসুগামাইসিন 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। ট্রাইসাইকাজোল 75% WP
1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। ফ্লক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা জেনেপ প্লাস হেক্সাকোনাজল 2 গ্রাম 1 লিটার জলে স্প্রে করতে পারেন। ট্রাইসাইকেজল প্লাস ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। প্রপিকোনাজল প্লাস ডাইফেনকোনাজল গ্রুপের ওষুধ ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। যে কোনো একটি কৃষি বীজ আপনারা প্রয়োগ করলে আপনার এই রোগটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এইবার আসি ধানের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ, যাকে আপনারা অনেকে বলেন ভুসো রোগ কিংবা কেউ বলেন লক্ষ্মীগু, ইংরেজিতে যাকে বলে ফলস স্মট। এই রোগটি আসে শীষ বেরিয়ে যাওয়ার পরে, যখন ধানে দুধ এসে যাচ্ছে তারপরে এই রোগটি শুরু হয়। আপনারা স্ক্রিনে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে হালকা সবুজ বাদামি বর্ণের এই যে ধানের শীষের মধ্যে গোল গোল হয়ে আপনারা দেখছেন, একে বলা হয় ফলস স্মট বা ভুসো রোগ। এই রোগটি আসলে যদি না প্রতিকার ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার ধানটা কালো রঙের হয়ে যায়, বাতাসের মাধ্যমে এই ছত্রাকটি ছড়িয়ে যেতে পারে। তাই এই রোগটা এলে আপনাদের প্রতিকার ব্যবস্থা হিসাবে কপার হাইড্রক্সাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা কোরোথ্যালোনিল 75% 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা আপনারা কার্বেন্ডাজিম 50% 1 গ্রাম 1 লিটার জলে গুলে এটা স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই রোগটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এই যে ধানের প্রতিটি দশার অনুযায়ী তার যে ধরনের রোগ আসে এবং তার কি রাসায়নিক কৃষি বীজ আপনারা প্রয়োগ করবেন, আমরা 4-5টা করে নাম বললাম, তার মধ্যে যে কোনো একটি গ্রুপ আপনারা নির্বাচন করে আপনারা প্রয়োগ করতে পারেন। আর এক্ষেত্রে আপনাদের পুনরায় আমরা রিকোয়েস্ট করব যে রাসায়নিক কৃষি বীজ প্রয়োগের আগে অবশ্যইভাবে গ্লাভস ব্যবহার করুন, অ্যাপ্রন পরুন, মুখে মাস্ক পরুন, পরে কৃষি বীজটা প্রয়োগ করুন এবং এটা বিকেলের দিকে পড়ন্ত বেলায় প্রয়োগ করবেন। সেই সাথে সাথে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব, রোগ আসার পরে যদি সেটা আপনাদের অর্থনৈতিক চরম সীমা অতিক্রম করে, অর্থাৎ ইটিএল লেভেল ক্রস করে, তারপরে আপনারা রাসায়নিক কৃষি বীজে শরণাপন্ন হবেন। রোগ আসছে ভেবে আগাম রাসায়নিক কৃষি বীজ প্রয়োগ করার কোনো বিন্দুমাত্র দরকার নেই। এতে আপনাদের কোনো ক্ষতি হয় না, ফলনের তারতম্য হবে না, এতে আপনাদের বরং উল্টে খরচটা বেড়ে যায়। আপনারা এই রোগ সম্পর্কে সচেতন হন, সতর্ক হন, চাষি ভাইদের মধ্যে সতর্কতা বাড়ান এবং আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।